আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম মানিকা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। জুলাই আমাদের রাজনৈতিক ইশতেহার, বগুড়ায় দৃঢ় কণ্ঠে নাহিদ ইসলাম। কুমিল্লার মুরাদনগরে পরিবারের 3 জনকে হত্যা, গ্রেফতার 8। নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে নজর জরুরি, সংবাদ সম্মেলন করে দাবি। টেক্সাসে আকস্মিক বন্যায় মৃত 24, নিখোঁজ কমপক্ষে 25 স্কুল শিক্ষার্থী। কুয়েতের হজ নিবন্ধনে লটারি ব্যবস্থা চালু, সব হজ যাত্রীর জন্য সমান সুযোগ। বাংলাদেশের ব্যাটিং অচল অবস্থা, সিরিজের সমতা বাঁচাতে শুরুতেই ধাক্কা। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। নাগরিকদের স্বপ্ন ও দায়িত্বের চেতনায় উজ্জ্বল হয়ে উঠে জুলাই মাস, বললেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি মন্তব্য করেন, জুলাই আমাদের রাজনৈতিক ইশতেহার, আমাদের গন্তব্য। বৃহস্পতিবার বগুড়ার সাতমাথায় মুক্ত মঞ্চে এক পথসভায় তিনি এসব কথা বলেন। এদিন দুপুরে শহরের কলোনি এলাকা থেকে পদযাত্রা শুরু করে এনসিপি। নাহিদ ইসলাম বলেন, এই বগুড়া একটি ঐতিহাসিক অঞ্চল। এই পুণ্ড্রনগর সভ্যতা যাত্রা শুরু হয়েছিল এখান থেকেই। আজ আমাদের লক্ষ্য এই অঞ্চলের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করা। বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা হওয়ার সত্ত্বেও নাগরিকেরা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, এটাই আমাদের দুর্বলতা। আমাদের সংগ্রাম এই সুবিধা নিশ্চিত করতে। তিনি আরও বলেন, 24-এর গণ অভ্যুত্থানের পর থেকে আমরা দাবি করে আসছি, প্রশাসন, পুলিশ ও আদালতকে নিরপেক্ষ ও স্বচ্ছ থাকতে হবে। যারা সেই পুরনো কায়দায় দলবাজি করে তারা যেন বুঝে নেয়, তাদের পরিণতি হবে ফ্যাসিস্ট মুজিববাদের মতো। এই পুণ্ড্রনগর সভ্যতা যাত্রা শুরু হয়েছিল এখান থেকেই। আজ আমাদের লক্ষ্য এই অঞ্চলের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করা। বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা হওয়ার সত্ত্বেও নাগরিকেরা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, এটাই আমাদের দুর্বলতা। আমাদের সংগ্রাম এই সুবিধা নিশ্চিত করতে। তিনি আরও বলেন, 24-এর গণ অভ্যুত্থানের পর থেকে আমরা দাবি করে আসছি, প্রশাসন, পুলিশ ও আদালতকে নিরপেক্ষ ও স্বচ্ছ থাকতে হবে। যারা সেই পুরনো কায়দায় দলবাজি করে তারা যেন বুঝে নেয়, তাদের পরিণতি হবে ফ্যাসিস্ট মুজিববাদের মতো। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আজকের এই বগুড়া থেকে জুলাই ঘোষণাপত্র অবশ্যই নতুন সংবিধানে যুক্ত হবে। জুলাই কেবল কোনো আবেগের বিষয় নয়, জুলাই আমাদের রাজনৈতিক ইশতেহার, আমাদের রাজনৈতিক গন্তব্য। এই জুলাইয়ের পথেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। যারা জুলাইয়ের কথা, এই শহীদদের কথা, এই আহতদের কথা সংবিধানে রাখতে চায় না, তারা মুজিববাদের নতুন পাহারাদার। কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজারের করইবাড়ি গ্রামে একই পরিবারের 3 জনকে পিটিয়ে হত্যার ঘটনায় র্যাব আরও 6 জনকে গ্রেফতার করেছে। শনিবার ঢাকার বনশ্রী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে ঘটনায় মোট 8 জনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব 11-এর সিপিসি 2 কুমিল্লার কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই 6 জনকে গ্রেফতার করা হয়। শনিবার বিকেলে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়। পরে তাদের বাঙ্গরা বাজার থানায় হস্তান্তর করা হয়। এর আগে আজ ভোরে মুরাদনগরের আকবপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে 2 জনকে গ্রেফতার করে। তারা হলেন মোহাম্মদ সবির আহমেদ ও মোহাম্মদ নাজিম উদ্দিন বাবুল। গত বৃহস্পতিবার সকাল 9টার দিকে করইবাড়ি গ্রামে মাদক কারবার ও মোবাইল চুরির দ্বন্দ্বে একই পরিবারের 3 জনকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় শুক্রবার রাতে নিহত রুবি আক্তারের মেয়ে রিক্তা বেগম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল সহ 38 জনের নাম উল্লেখ করে আরও 20 থেকে 25 জনকে অজ্ঞাত আসামি করে বাঙ্গরা বাজার থানায় হত্যা মামলা করেন। আসামিকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছি, সে সম্পর্কে আপনাদেরকে জাস্ট অবগত করার জন্য আমাদের এই আয়োজন। এই যারা এখানে বাচ্চু মেম্বার যে অ্যাকিউজড, যে অলরেডি আজকে একটি মামলা হয়েছে, আপনারা সকলে অবগত আছেন, যেখানে 38 জনকে আসামি করে এবং 20 থেকে 25 জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে মুরাদনগর উপজেলার বাঙ্গারা বাজার থানায়। সেখানে 3 নম্বর আসামি হচ্ছে বাচ্চু মেম্বার। এই বাচ্চু মেম্বার 1 তারিখে এই চোরের ঘটনাকে সালিশের মাধ্যমে নিষ্পত্তি করার চেষ্টা করা হয়। আসামি হচ্ছে একজন হচ্ছে বাচ্চু মেম্বার, যে 3 নম্বর আসামি। 5 নম্বর হচ্ছে রবিউল আসামি, তিনি 5 নম্বর। একজন হচ্ছে দুলাল, একজনের নাম বায়েস। জ্বালানি খাতের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য এখনই প্রয়োজন নবায়নযোগ্য জ্বালানির ব্যাপক সম্প্রসারণ। এ বিষয়ে গুরুত্ব আরোপ করে বাংলাদেশ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি সমিতি আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন আয়োজন করে। সেখানে সংগঠনের পক্ষ থেকে সরকারের প্রতি বিভিন্ন সুপারিশ ও প্রস্তাবনা তুলে ধরা হয়। সংগঠনের নেতারা আশাবাদ ব্যক্ত করেন, সরকার যদি এই খাতে প্রয়োজনীয় নীতি ও পদক্ষেপ গ্রহণ করে তাহলে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন আরও দৃঢ় হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের জেনারেল সেক্রেটারি আতাউর রহমান সরকার রোজেল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাহিদুল আলম, আবু তাহের, শেখ মোহাম্মদ রুহুল আমিন, ফাইন্যান্স ডিরেক্টর নিতাই পদ সাহা ও অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দেশের প্রাকৃতিক গ্যাসের স্তর দিন দিন কমছে, ফলে জ্বালানি আমদানির ওপর নির্ভরতা বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রার উপর চাপ সৃষ্টি হচ্ছে, তাই সময়ের দাবি নবায়নযোগ্য জ্বালানির দ্রুত সম্প্রসারণ। তারা আরও বলেন, একটি স্থিতিশীল ও বিনিয়োগ বান্ধব পরিবেশ প্রয়োজন, যেখানে আন্তর্জাতিক ও দেশীয় বিনিয়োগকারীরা আস্থা পাবে। মূল্যায়ন পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে, যা অত্যন্ত অযৌক্তিক, বাস্তবতা বিরোধী এবং সোলার সেক্টরের জন্য এক প্রকার বৈষম্যের আচরণ। এর পাশাপাশি যখন এই পণ্য কোনো ট্রেডার আমদানি করছেন, তখন কাস্টম কর্তৃক নির্ধারিত মূল্য অনুযায়ী অতিরিক্ত 7.5% ট্রেড ভ্যাট আরোপ করে তাকে ভ্যাট রিটার্ন দাখিল করতে হচ্ছে। এর ফলে একই পণ্যে বারবার অযৌক্তিকভাবে মূল্যায়িত হচ্ছে এবং বাস্তব মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি ভ্যাট ট্যাক্স পরিশোধ করতে হচ্ছে। আমরা জোরালোভাবে দাবি করছি, সোলার প্যানেল ও অন্যান্য পণ্যের উপর 7.5% ট্রেড ভ্যাট অব্যাহতির আওতায় আনা এবং কেজি ভিত্তিক অযৌক্তিক কাস্টম মূল্যায়ন পদ্ধতি অবসান হোক। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাসের গুয়াদালুপে প্রবল বর্ষণের ফলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। শুক্রবার সকালে শুরু হয় এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত 24 জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছে কমপক্ষে 25 জন। নিহত নিখোঁজ সবাই স্কুল ও কলেজের ছাত্রী। পুলিশ জানিয়েছে, কয়েকদিন আগে গুয়াদালুপের নদীর দুই তীরে গ্রীষ্মকালীন ক্যাম্পের জন্য এসেছিল প্রায় 800 কিশোরী ও তরুণী, যারা সবাই মেয়েদের জন্য নির্ধারিত ক্যাম্পে অংশ নিয়েছিল। বৃষ্টির কারণে বৃহস্পতিবার সকাল থেকে মধ্য দক্ষিণ টেক্সাসে ভারী বর্ষণ শুরু হয়। বিকেলের দিকে একটি প্রবল বর্ষণের রূপ নেয় এবং রাতে 4টার দিকে নদীর তীর দিয়ে ভয়াবহ হরকা বান আঘাত হানে। তখন ক্যাম্পে থাকা ছাত্রীরা বেশিরভাগই ঘুমোচ্ছিলেন, ফলে কেউই নিরাপদ আশ্রয়ে যেতে পারেননি। নদীর দুই তীরের ক্যাম্পের তাঁবু আশ্রয় কেন্দ্রগুলো ভেসে যায়। এই প্রাকৃতিক দুর্যোগে অনেকের জীবন বিপন্ন হয়, এর ফলে নিখোঁজ ও মৃত্যুর সংখ্যা দ্রুত বেড়ে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অভিযোগ ও দারুণ এই বিপর্যয়ে স্থানীয় প্রশাসন ও উদ্ধার সংস্থাগুলি তৎপর হয়ে কাজ করছে। মধ্যপ্রাচ্যের ইসলামিক দেশটি এবার হজে নিবন্ধন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং ন্যায্য করার উদ্যোগ নিয়েছে। কুয়েত সরকার ঘোষণা করেছে, আগামী বছর থেকে সব হজযাত্রী নিবন্ধনে লটারি ব্যবস্থা চালু করা হবে। এর মাধ্যমে দেশের সব নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের মধ্যে সমান সুযোগ ও সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। বিবৃতিতে জানানো হয়েছে, নতুন পদ্ধতিটি কুয়েতের সরকারের ই-গভর্নমেন্ট প্ল্যাটফর্মে সাহেলের মাধ্যমে বাস্তবায়িত হবে। আগ্রহী হজযাত্রীরা নির্ধারিত সময়সীমার মধ্যে প্ল্যাটফর্মে আবেদন করতে পারবেন। ডেডলাইন শেষে আবেদনপত্র যাচাই বাছাই করে নিবন্ধিত হজযাত্রীদের সংখ্যা জানানো হবে। সব তথ্য জানানো হবে সাহেল অ্যাপে। নিবন্ধনের জন্য আবেদন করতে হলে 10 কুয়েতি দিনার জমা দিতে হবে, যা অফেরতযোগ্য। আর যারা নিবন্ধিত হবেন তাদেরকে আরও 1500 কুয়েতি দিনার পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ে এই অর্থ প্রদান না করলে তাদের নিবন্ধন বাতিল হবে এবং তাদের স্থানে অপেক্ষমান তালিকায় থাকা অন্য ব্যক্তিকে দেওয়া হবে। পুরুষ আবেদনকারীরা একা বা তাদের পরিবারের সর্বোচ্চ 5 জন সদস্যের গ্রুপ গঠন করে আবেদন করতে পারবেন, তবে নারীরা এই সুবিধা পাবেন না। বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য আজকের ম্যাচটি ছিল এক প্রত্যাশার জোয়ারে ভরা। প্রথম ওয়ানডে ম্যাচে সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত জয় পাননি মেহেদী হাসান মিরাজের দল। সিরিজে টিকে থাকতে গুরুত্বপূর্ণ ম্যাচে জিততেই হবে টাইগারদের। তাই টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া বাংলাদেশ শুরু করে দুর্দান্তভাবে, কিন্তু শুরুতেই কিছু ঝামেলা দেখা দেয়। সবশেষ সব উইকেট হারিয়ে বাংলাদেশের মোট রান 248 রান। শুরুটা ছিল খুবই হতাশাজনক। গত ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করলেও আজ তানজিদ তামিম খুব অল্প সময়ে আউট হয়ে যান। আসিদা ফার্নান্দোর অফ স্ট্যাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গেলে টাইমিং না থাকায় বল চলে যায় উইকেট কিপারের গ্লাভসে। 11 বলে 7 রানে ফিরে যান এই ওপেনার। তামিমের বিদায়ের পর দলের হাল ধরেন অভিজ্ঞ পারভেজ হোসেন ইমন ও নাজমুল হোসেন শান্ত। এই দুই ওপেনার বেশ সাবলীলভাবে ব্যাটিং করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন, তবে ইনিংস বড় করার জন্য তারা পারেননি। শান্ত 12তম ওভারে চারিত আসালঙ্কার বল উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দেন। 19 বলে 14 রান করে ফিরে যান এই টপ অর্ডার ব্যাটার। অন্যদিকে পারভেজ হোসেন ইমন কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করেন। 46 বলে 50 পূর্ণ করেন তিনি। এরপর ধীরে ধীরে ইনিংস বড় করতে থাকেন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।